প্রিয় শ্রোতা এবং দর্শক, অনেক জীবন পলাশ কথার আজকের পর্ব ষড়যন্ত্র, গুজব, ভয়ের সংস্কৃতি, বাঙালি অধ্যায়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান থেকে। প্রথমেই বলে রাখি, এই বিষয়বস্তু নির্বাচন অনেকটাই সাম্প্রতিক ঘটনাবলী থেকে উৎসারিত, কিন্তু যেহেতু একটা পর্ব করছি, সেটাকে শুধু ঘটনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই যে আমাদের বাঙালি জীবনে ষড়যন্ত্র, গুজব এবং ভয়, সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে একটু বলতে চাইছি। তো ছাত্রাবস্থা থেকেই শুনে আসছি যে সকল কিছুই ষড়যন্ত্র। বিশেষত সচেতনভাবে এটার উপলব্ধি বিশ্ববিদ্যালয় জীবন থেকে। আমাদের এক কমরেড বন্ধু জুটি ছিল, বলবো নাম আমি এখানে উচ্চারণ করছি না। তারা অতি বাম রাজনীতি করে সব কিছুর মধ্যে ষড়যন্ত্র দেখতেন, সব কিছুই নাকি সিআইএর ষড়যন্ত্র। তারপর জানলাম তারা শুধু না, প্রায় অনেকেই বলছেন যে বাংলাদেশেরই সব কিছু নাকি ষড়যন্ত্র। সেটা কেজিবি, র, আইএসআই, এটা নির্ভর করে কে বলছে, তার উপরে কে মানে কাকে দোষারোপ করবে। কেজিবি একসময় সোভিয়েতের হচ্ছে যে গোয়েন্দা সংস্থা, এখনও। র হচ্ছে ভারতের, আইএসআই হচ্ছে পাকিস্তানের। তো বাংলাদেশের ষড়যন্ত্র তত্ত্ব মূলত এই তিনটি সংস্থার উপর বেশিরভাগ সম্পর্কিত। তো এটা নির্ভর করছে, এটা এন্টি ভারত হলে সে বলবে রয়ের ষড়যন্ত্র, এন্টি আমেরিকান হলে বলবে সিআইএর ষড়যন্ত্র, এন্টি রাশিয়ান বা সোভিয়েত হলে বলতো কেজিবির ষড়যন্ত্র। কেজিবিটা এখন একটু কম বলে, কারণ সোভিয়েত ব্যবস্থাটা আর আগের মতো নেই। তো একে একে জানলাম যে মুক্তিযুদ্ধ, জাসদ, বাকশাল, 15ই আগস্ট, 7ই নভেম্বর, জিয়ার আমল, এরশাদের আমল, 86-র নির্বাচন, 90-এর গণ অভ্যুত্থান, যুদ্ধাপরাধীদের বিচার, বিডিআর বিদ্রোহ, এই যে সাম্প্রতিক 24-এর অভ্যুত্থান এবং এই ইউনিয়ন সরকার, সকল কিছুই ষড়যন্ত্র। এটা বিভিন্ন পর্যায়ে, আমি এটা বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এর সকল কিছুই একটা ষড়যন্ত্রের অংশ। এটা শুনে থেকেছি আর কি। সত্য মিথ্যা কিন্তু আমি বলছি না, মানে এগুলা শুনেছি যে সব ষড়যন্ত্র। তো এবার আসি গুজবে। গুজবের কথা বলতে গিয়েই প্রথম একদম সাম্প্রতিক উদাহরণ দিব আর কি। এমনকি এই যে নির্বাচন হয়ে গেল বাংলাদেশে, এই নির্বাচনকে কেন্দ্র করে একটু আগে এবং পরে, তো এই ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়ায়, আমার মনে আছে নির্বাচনের পরের দিন বা তার পরের দিন, নির্বাচনটা যখন হয়ে গেল, একটা পোস্ট দেখেছিলাম আমাদেরই সোশ্যাল মিডিয়ার এক বন্ধুর। সেখানে একটা খুব ছোট্ট করে একটা উদাহরণ ছিল যে কি বলা হয়েছিল হবে না, কি হয়ে গেছে। সেটা হচ্ছে গুজব বুঝতে এটা খুব সহায়তা করবে আর কি। যেমন বলা হয়েছিল ইলেকশন হবে না, ইলেকশন হয়েছে। ইউনূস ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা ছেড়ে দিয়েছে। হাসিনা দেশে ফিরবে, ফেরেনি। আর্মি ক্ষমতা নিয়ে নেবে, নেয়নি। দেশে গৃহযুদ্ধ লাগবেই, লাগেনি। সেন্ট মার্টিন বিক্রি হয়ে যাবে, হয় নাই। ফেসবুকে যাই দেখি তাই ঠিক, ঠিক না। তারেক রহমান দেশে ফিরবে না, ফিরেছে। জামাত ক্ষমতায় আসবে, আসেনি। বিএনপি ইলেকশনে হারবে, হারেনি। তো এটা আমি খুব তৈরি অবস্থায় পেয়ে গিয়েছিলাম, এটা আমি জোগাড় করে রেখেছি এই অনুষ্ঠানের জন্য। আর পূর্ব একটা উদাহরণ দেই গুজবের, সেটাই জাতীয় জীবনে না, সেটা ঘটেছিল আমার জীবনে। কুমিল্লা সংস্কৃতি উৎসব করতে গিয়ে আমার প্রায় 10 বছর, মানে হচ্ছে যে কুমিল্লায় হচ্ছে যে আমি থেকেছি এবং এই উৎসবটি করেছি, এবং এটাই সেই সময় আমার অন্যতম প্রধান একটি কাজ ছিল। তো প্রথম যখন উৎসবটি করছি, তখন নানা রকমের গুজব শহরে ছড়িয়ে গেছে। এমনকি শুধু তাই না,
বিদ্বেষমূলক ইমেলও করা হতো আমাদের অতিথিদের যারা আসবে উৎসবে ইত্যাদি। তো আমি ছোট্ট করে শুধু বলি গুজবের নমুনাগুলা। প্রথম দিকে আমার কানে আসলো যে প্রথমেই হচ্ছে প্রবাস ফেরত, এটাই একটা সন্দেহ। যেহেতু বাঙালি একবার প্রবাসী হলে আর প্রবাস ফেরত হয় না, খুব কম। তো সেই ক্ষেত্রে প্রথমেই এটা হচ্ছে সন্দেহ, কেন আমি প্রবাস ফেরত হলাম, এটাই যে একটা অবিশ্বাস। তারপরে হচ্ছে যে একবার আমি কুমিল্লার ভাষায় শুনলাম উৎসব করতে গিয়ে, একটা কি দুইটা উৎসবের সময়ই, যে কুমিল্লার একটা ভাষা আছে কিন্তু সেটাতে আমি বলছি, সেটা আমিও খুব একটা পারদর্শী না, কিন্তু আমার মনে আছে যে চান্দা তুল্লা ভরাই লাইতেছে, মানে এই উৎসব করতে গিয়ে আমি চাঁদা তুলে মানে শেষ করে ফেলতেছি সব, মানে এটার আরও সহজ অনুবাদ করতে গেলে আর এটাও আমার কানে আসলো। একজন আমার শুভাকাঙ্ক্ষী বলল যে তিনিই শুনেছেন আরেকজনের কাছ থেকে যে এই উৎসব তো তেতো চান্দা তুল্লা ভরাই লাইতেছে, এটা কুমিল্লার একটা আঞ্চলিক একটা কথা। তারপরে আরও শোনা গেল কি এই উৎসবের ভিডিও করে সে বিদেশ পাঠায়, সেটা থেকে টাকা আসে। তারপরে আরও আসলো যে এই উৎসবটা এটা একটা এনজিও অ্যাক্টিভিটিস, তো এইটা করে করে অনেক টাকা হচ্ছে যে আয় হয়। এগুলোও যখন দমানো যাচ্ছে না একটা দুইটা উৎসবের পরে, তারপরে হচ্ছে ইমেল করা হইলো বিভিন্ন গেস্টদের কাছে যে পলাশ একজন সমকামী। তো খুবই ভালো। তখন আমি আবার মনে আছে এটা শোনার পরে আমি আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম যে এটা আমি না, কিন্তু এটা হলেও কোনো অসুবিধা ছিল না, কারণ এটাও একটা ওরিয়েন্টেশন। তো এটা নিয়ে আমি একটু হালকা কৌতুক করতে চেয়েছিলাম আর কি, কিন্তু এটাকেও একটা অপরাধমূলক বিষয় দেখিয়ে ওই যে অর্ধশিক্ষিত বা কুসংস্কার আচ্ছন্ন হলে যা হয় এটাকেও মানে একটা হাতিয়ার করার চেষ্টা করা হয়েছে, এবং ইমেল রিসিভ করেছে আমার শুভাকাঙ্ক্ষীরাই আমাকে বলেছে। তো এই যে গুজব, এটা জাতীয় জীবনে যেমন আপনারা প্রত্যেকে ব্যক্তিগত জীবনেও সম্পর্কিত করতে পারবেন, আমি আমারটা বললাম। তারপরে আসি ভয়ের সংস্কৃতিতে। এর অর্থনৈতিক, সামাজিক, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহাসিক কারণ থাকবে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। মানে সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। একটা ব্যক্তির মধ্যে বা একটা সমাজে যখন এগুলো অবস্থান করে, বা বাঙালি সমাজে যে এগুলো অবস্থান করছে, এর অনেকগুলো প্রেক্ষাপট থাকবে। এবং সমাজবিজ্ঞান দিয়েই আমাদের ব্যক্তির আচরণ বুঝতে হবে, আচরণ বায়বীয় কোনো বিষয় নয়। তো মূলত বাঙালি মধ্যবিত্তকে এই যে বাঙালির যে ভয়, হ্যাঁ, গুজব এবং এই যে ষড়যন্ত্রের বিষয়গুলো, তো এটার উন্মোচনটা গবেষণা কর্মে এখনও আমার চোখে পড়েনি, থাকতে পারে। সাহিত্যে কিছুটা উন্মোচন করেছেন আখতারুজ্জামান ইলিয়াস এবং মতি নন্দী। তো এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চাইলে আপনারা চন্ডিল ভট্টাচার্যের এই বিষয়ে কথা শুনতে পারেন, যে কিভাবে মধ্যবিত্ত বাঙালির যে ভয়, যে কুসংস্কার, সেগুলাকে আঘাত করেছেন এবং উন্মোচন করেছেন এই দুইজন, অন্তত দুই বাংলার আমি বলবো সাহিত্যিক এবং লেখক। সেটা আপনারা বিস্তারিত একটু দেখে নেবেন, শুনে নেবেন, আমি খুব উপভোগ করেছি। একটা বড় মুশকিলের কথা জানেন? বড় মুশকিলটা হচ্ছে যে বাঙালি মধ্যবিত্তই কিন্তু বাঙালি জনগোষ্ঠীর এই যে বুদ্ধিভিত্তিক যে পরিচালনাকারী এর প্রধান অংশ, এবং এই মধ্যবিত্তই যারা বুদ্ধিভিত্তিকভাবে বাঙালিকে পরিচালনা করেন এবং আলোড়িত করেন, এরাই কিন্তু সবচাইতে বেশি এই যে ভয়, গুজব এবং ষড়যন্ত্র সংস্কৃতির, এরাই সবচেয়ে বড়, আমি বলবো যে ধারক এবং বাহক। এবং এরা 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 বিভিন্ন সময় কিন্তু ভয়ের কথা বলে এবং এটা বলে করণীয় এড়ায়। হ্যাঁ, যে এই মধ্যবিত্ত এমন ঝুঁকিপূর্ণ, যে এমন মানে ঝুঁকিপূর্ণ যে এরা ঝুঁকির কোনো কাজই, মানে তাদের দৃষ্টিতে ঝুঁকি যেটা, সেটার কোনো কাজই তারা তাদের জীবনে করবে না। তাদের আয়ের যদি কোনো কারণে বিঘ্ন ঘটে, বা তারা
চমকে যায়, তারা মেনে নিতে পারে না। তারা একটা কমফোর্ট জোন থেকে কোনোভাবে মানে বের হতে হবে, এটা হলেই তারা প্রচণ্ডভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং তার সকল সাহস মূলত খুব ভীত অবস্থায় থাকে এবং তা হাজারো শর্ত দিয়ে নির্ধারিত থাকে। এবার একটা উদাহরণ দেই বাঙালির ভীতিটা মানে কত অহেতুক। 90-এর গণ অভ্যুত্থানে ছোট্ট একটা কথা বলছি। আমার মনে আছে 10ই নভেম্বর সেই সময় ঢাকা অবরোধ হয়েছে। তো সেই সময় আমি কুমিল্লা ঢাকা মিলে থাকতাম, কিন্তু ঢাকা অবরোধ যেহেতু অনেক বড় প্রোগ্রাম, কয়েকদিন আগে আমি ঢাকা চলে যাই আমার মনে আছে, এবং যাত্রাবাড়িতে রাতে আমি ছিলাম। ইউনিভার্সিটি তো বন্ধ, অন্য কোথাও না, যাত্রাবাড়িতে আমি এক বন্ধুর বাড়িতে ছিলাম এবং সকালবেলা আমি গুলিস্তানে গিয়ে আন্দোলনে জয়েন করব, যেদিন নূর হোসেন মারা গেলেন। তো আমার মনে আছে যাত্রাবাড়িতে তখন মুভমেন্ট যেহেতু খুব তুঙ্গে, যাত্রাবাড়িও কেমন জানি থমথমে। হ্যাঁ, যাত্রাবাড়ি থেকে আমি গুলিস্তান যাচ্ছি, এটা 5-7 কিলোমিটারের একটা পথ। তো সেখানে বা এত মনে হয় হবে না, 3-4 কিলোমিটার হতে পারে। তো সেখানে আমি যাত্রাবাড়ি থেকেই দেখলাম থমথমে অবস্থা। তো এবং আমি যতই গুলিস্তানের দিকে যাচ্ছি ততই মানে ততই উত্তেজনা এবং দৌড়াদৌড়ি এগুলো কিন্তু বাড়ছে অনেক দূর থেকে। মূল ঘটনা কিন্তু গুলিস্তানে। তো বাকি যে পুরো পথটা সেটাতে কিন্তু এক ধরনের গুজব আমি আবিষ্কার করলাম। এখন আমি সম্পর্কিত করতে পারি, মানে ঘটনা ঘটছে গুলিস্তান কেন্দ্রিক, হ্যাঁ, বা এই যে জিপিওর সামনে রমনা ভবন এই জায়গাটায়, কিন্তু মতিঝিলে কিছুটা, কিন্তু এটা শুরু হয়ে গেছে কিন্তু 4-5 কিলোমিটার দূর থেকে। তো মূল ঘটনার পাশাপাশি দূরেরগুলোই কিন্তু ওই যে তিনটা, যেটা ষড়যন্ত্র, তত্ত্ব, গুজব এবং ভয়ের সংস্কৃতি ওই জায়গাটায় বিচরণ করছে। তো এগুলা ভেদ করে আমি গুলিস্তানে আসলাম। তখন মুভমেন্ট মানে তখনও নূর হোসেন মারা যায়নি, মুভমেন্ট শুরু হবে, সবাই গ্যাদারিং হচ্ছে এবং আর্মিও হচ্ছে যে আছে, বিদেশি সাংবাদিকরা আছে, ট্রাক দিয়ে ঘুরছে আমার মনে আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মূল জায়গাটায় যখন যুদ্ধ শুরু হয় নাই, তীব্র কোনো বিষয় ঘটছে না, কিন্তু পেরিফেরিতে সেটা শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি, এটা সেটা, নানা গুজব, বিভিন্ন ধরনের বিষয়। তো এটা এখন আমি এটা সম্পর্কিত করতে পারি এবং এই পর্বে এই কারণে এটা বললাম। এবং আমাদের রাজনৈতিক ক্ষেত্রে একটু অপ্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না, কিন্তু আমি বলতে চাই আসলে এই কথাটা। রাজনৈতিক ক্ষেত্রে একটু আমি উদাহরণ দিব এটার। মস্কোপন্থী এবং চীনপন্থী বামদের কিন্তু এই ভয়টা ছিল বা এখনও আছে, যারা এটার উত্তরাধিকার আমি দেখেছি। এর প্রধান কারণ মনে হয় নির্ভরতা, মস্কো এবং চীন নির্ভরতা, অর্থাৎ মানসিক ও বুদ্ধিভিত্তিক একটা নির্ভরতা তাদের সব সময় ছিল। এবং এবং এই নির্ভরতার ছিল, আরেকটা হচ্ছে জনবিচ্ছিন্নতা ছিল। মানে এরা মূলধারার আন্দোলন সংগ্রামের সাথে নেতৃত্ব পর্যায়ে বা প্রধান পর্যায়ে কখনোই সম্পৃক্ত থাকতে পারে নাই। এবং সারা জীবন দেখেছি এই ভয়, এই বিচ্ছিন্নতা থেকে এদের মধ্যে সব কিছুতে একটা ষড়যন্ত্র খোঁজা, একটা সংশয়, একটা সন্দেহ এবং একটা অহেতুক উত্তেজিত হয়ে যাওয়া এবং হচ্ছে যে ভয় পেয়ে পেয়ে মূল দায়িত্ব এড়াতে চাওয়া, এরকম একটা বিষয় এরা করেছে। সো এই যে মধ্যবিত্ত বাঙালির এই যে গুজব, ভয় এবং ষড়যন্ত্রের যে সংস্কৃতিটা, এটা এই মস্কোপন্থী এবং চীনপন্থী বামদের মধ্যেও রাজনৈতিক মানে প্রেক্ষাপট থেকে প্রবলভাবে কিন্তু এটা দেখা গেছে বলে আমি মনে করি এবং সেটা আছে। এবং এরাই কিন্তু অন্য যে কোনো বাম যারা ছিল, দেশি, জাসদ বাসদ ইত্যাদি, এমনকি ওয়ার্কার্স পার্টি, মানে এগুলো ওই তাদেরকে মানে এরা ওই দায়িত্ব এড়ানোর জন্য অনেকটা হঠকারী ইত্যাদি বলে তারা বিচ্ছিন্ন করতে চাইতো এবং নিজেদের ভয়টাকে জয়যুক্ত রাখত। এই একটা উত্তরাধিকার আমরা বহন করে চলেছি আমাদের সমাজে। মানে এটা মূলত মানে এটা
এটাই ট্র্যাজেডি যে বাঙালি মধ্যবিত্তের মধ্যেই এটা সবচাইতে বেশি আছে। যেটা এই যে সাম্প্রতিক নির্বাচনের সময়ও আমরা নির্বাচন কি গত আমার মনে হয় যে ২ বছর ধরেও আমরা এটা খুব প্রত্যক্ষভাবে আমরা দেখেছি যে ভয়, গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব, হ্যাঁ, এগুলো মানে ভয়াবহভাবে মানে আধিপত্য বিস্তার করেছে। একটা কথা না বললেই নয় যে এই ভয়, গুজব, ষড়যন্ত্র তত্ত্ব থেকে সাধারণ শ্রমজীবী মানুষ কিন্তু মুক্ত, প্রান্তিক মানুষেরা মুক্ত। আমি দেখেছি বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে মানে খুব নির্ভরভাবে কোনো ভয়, গুজব বা ষড়যন্ত্র এগুলার কোনো তোয়াক্কা না করে সবচেয়ে বেশি যোগ দিয়েছেন কিন্তু সাধারণ মানুষ। এটা মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও হয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থানে আমি নিজে সম্পৃক্ত ছিলাম, আমিও দেখেছি সেখানে যে টোকাইদের যে পরিমাণ ভূমিকা ছিল এবং সাধারণ শ্রমজীবী মানুষের, কর্মজীবী মানুষের, এটা অবিশ্বাস্য। এবং ছাত্রদের তো বটেই, সেটা অন্য ব্যাপার, কারণ ছাত্ররাই বাংলাদেশের সবচেয়ে সচেতন এবং সংগঠিত অংশ। কিন্তু মধ্যবিত্তের যে অবস্থাটা এটা সব সময় এক, এখনও এক, এবং এটা আরও ভয়াবহ আকারে বেড়েছে। মানে বুদ্ধিবৃত্তির আড়ালে পুরোটাই কিন্তু ভয়, গুজব এবং ষড়যন্ত্র তত্ত্বকে হচ্ছে যে প্রাধান্য দেওয়া, এবং একটা জিনিস সংগঠিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত বিশ্বাস না করা, সংগঠিত হয়ে গেলে আবার তারা কিন্তু আবার বলতে চেষ্টা করে যে হ্যাঁ হ্যাঁ এটাই হওয়া উচিত ছিল, এটার ব্যাখ্যাটা সে দিতে চায়। মানে ঘটনার সাথে জড়িত থাকবে না, কিন্তু ব্যাখ্যা সে দিবে। এই হচ্ছে আমাদের বাঙালি সমাজের মানে মধ্যবিত্ত। তো এইটার মধ্য দিয়ে আমি খুব বেশি বড় করব না, অনেক দিন পরেও আমি হচ্ছে যে আবার এটা করছি, এটা হচ্ছে যে করার মধ্য দিয়ে আবার আমি শুরু করছি। আমরা এই যে খামাখা ভয়, ষড়যন্ত্র এবং এই যে হচ্ছে যে গুজব, হ্যাঁ, এটাকে কিভাবে আপনি আমি ডিল করব, এটা কিন্তু একটা খুব বড় বিষয়। হ্যাঁ, এটা অন্যরা নিজের ভয় এবং তার জড়তা, তার গুজব প্রীতি, তার ষড়যন্ত্র তত্ত্বপ্রীতি, এই যে চাপিয়ে দেওয়া যে পরিবেশটা তৈরি করে, সেটার কি আপনি অধীন থাকবেন নাকি সেটা থেকে বেরিয়ে আসবেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং আসুন চিন্তা করি, এই যে ভয়, গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব অনুশীলিত হচ্ছে আমাদের সমাজে, যেটা বারবার প্রমাণিত হয় যে এগুলো অপ্রয়োজনীয় এবং মিথ্যা, কিন্তু প্রমাণিত হওয়ার পরও যে একইভাবে আবার এগুলা চলছে, সেই মধ্যবিত্ত যে এগুলাকে মানে জিইয়ে রাখছে এবং হচ্ছে যে ছড়িয়ে দিতে চাচ্ছে, এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বাঁচব, এটা একটু চিন্তা করা দরকার। এটা খুব বড় একটা প্রশ্ন আমাদের জীবনে। আমরা কি এটাতে অভ্যস্ত হয়ে পড়লাম কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং যদি না হয়ে যাই অভ্যস্ত, যদি বের হয়ে আসতে চাই, কিভাবে এগুলা চিহ্নিত করব এবং আমরা বের হয়ে আসব, এবং বের হয়ে এসে আমরা সত্যটাকে উপলব্ধি করতে পারবো এবং ধারণ করতে পারবো ওই শ্রমজীবী মানুষের মতো, ওই কর্মজীবী মানুষের মতো, যাদের মধ্যে জীবনেও এই যে ভয়, গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব কাজ করে না। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা যদি উত্তরিত হতে পারি তাহলে এটা চমৎকার হয়। ভালোবাসা জানবেন সবাই। অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম আমন্ত্রণ আগামী পর্বের জন্য।